আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব BCS এর গাণিতিক যুক্তি নিয়ে, যেখানে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্ভাবনা বা প্রবাবিলিটি, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় এবং অনেকেও এড়িয়েও চলে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি থেকে দুইটি প্রায় এসেই থাকে পরীক্ষার মধ্যে, যার কারণে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে মাত্র দুটি সূত্র মনে রাখলেই আপনারা খুব সহজে এই সম্ভাবনার যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা আছে। আশা করি আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। BCS, ব্যাংক, স্কুল, কলেজের নিবন্ধনকারীদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা আলোচনা করব গাণিতিক যুক্তি বইয়ের সম্ভাব্যতা ও প্রবাবিলিটি নিয়ে। তো এটি এই গাণিতিক যুক্তি বইয়ের এক অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। সম্ভাব্যতা বা প্রবাবিলিটি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ বিগত সালের BCS প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে প্রত্যেক বছরই একটি করে প্রশ্ন এখান থেকে থাকে। যেমন 38তম BCS এর প্রশ্ন এসেছিল 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছেমতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। 37তম BCS এ এসেছিল আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন, ওই সপ্তাহে বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। 36তম BCS এ প্রশ্ন এসেছিল একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে, দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই সম্ভাব্যতা বা প্রবাবিলিটি জিনিসটা কি। সম্ভাব্যতা বা প্রবাবিলিটি হচ্ছে কোনো একটি কাজ বা ঘটনা ঘটবে কি ঘটবে না, হবে কি হবে না, সম্ভব কি অসম্ভব, সেটার সাংখ্যিক একটা ধারণা। তাহলে আমরা এই সম্ভাব্যতাতে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সম্ভব বা পসিবল এবং অপরটি হচ্ছে অসম্ভব বা ইম্পসিবল। প্রশ্নের মধ্যে কখনো সম্ভব আর অসম্ভব এই কথাগুলো উল্লেখ না থেকে সম্ভবের জায়গায় উল্লেখ থাকে সম্ভাবনা এবং অসম্ভবের জায়গায় উল্লেখ থাকে না হওয়ার সম্ভাবনা। তাই এখানে আমাদের দুইটি সূত্র মনে রাখতে হয়, একটা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্র আর একটি হচ্ছে না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে। তো দুটি সূত্র মনে রাখার প্রয়োজন নেই, যদি তোমরা সম্ভাবনার সূত্রটা মনে রাখো, না হওয়ার সম্ভাবনার সূত্র এমনিতেই তোমরা পারবে। চলো তাহলে শুরু করি। প্রথম সূত্রটি হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতার প্রথম সূত্রটি হলো সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনার ক্ষেত্র ভাগ মোট সম্ভাবনার ক্ষেত্র। তো এই দুটি জিনিস কি, অনুকূল ঘটনার ক্ষেত্র বা মোট সম্ভাবনার ক্ষেত্র, এই বিষয়টা বুঝতে গেলে আমাদের একটি উদাহরণ বোঝা দরকার। উদাহরণটি হলো একটি লুডো নিক্ষেপ করলে তাতে 2 ওঠার সম্ভাবনা কত। আমরা জানি একটি লুডোতে মোট 6টি সংখ্যা থাকে, 1, 2, 3, 4, 5 এবং কি 6। তো একটা লুডো যদি নিক্ষেপ করা হয় তাহলে এখানে এই 6টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা উঠতে পারে। তো যেহেতু 6টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা উঠতে পারে, তো এই 6টি অবস্থাই হচ্ছে আমাদের মোট সম্ভাবনার ক্ষেত্র। তাহলে মোট সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 6, মানে 6টি অবস্থার মধ্যে বা 6টি সংখ্যার মধ্যে যে কোনো একটি উঠতে পারে। 6 এখানে কিন্তু এই 6 নয়, সর্বশেষ নাম্বার যে 6 সেটার জন্য 6 না, 6 হচ্ছে 6টি অবস্থা বা 6টি ঘটনা এখানে ঘটতে পারে। একটা লুডোকে নিক্ষেপ করলে সেখানে 1 উঠতে পারে অথবা 2 উঠতে পারে অথবা 3 উঠতে পারে অথবা 4, 5 বা 6, যে কোনো একটা উঠতেই পারে। তো সেই জন্য সম্ভাবনার ক্ষেত্র মোট কয়টি জিনিস হতে পারে, কয়টি ঘটনা ঘটতে পারে, সেটাই হচ্ছে মোট সম্ভাবনার ক্ষেত্র। তাহলে এখানে সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 6। আচ্ছা, এখানে প্রশ্ন করছিল 2 ওঠার সম্ভাবনা কত। 2 আছে এখানে কয় জায়গায়, এক জায়গায়, শুধুমাত্র এক জায়গায়। 6টি সম্ভাবনার জন্য 6টি ঘটনার মধ্যে একটি ঘটনাতে 2 ওঠার সম্ভাবনা আছে, তাই অনুকূল ঘটনার ক্ষেত্র হচ্ছে 1। আচ্ছা, যদি এখানে যে 5-এর জায়গায়ও যদি 2 থাকতো, মানে 5-এর যে পার্ট যেটা সেখানে যদি 2 থাকতো, তাহলে 2 থাকতো কত জায়গায়, 2 জায়গায়, তখন আমরা লিখতাম অনুকূল ঘটনার ক্ষেত্র হচ্ছে আমাদের 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে সম্ভাবনা ইকুয়ালটা আমরা লিখতে পারি, উপরে লিখবো আমরা অনুকূল ঘটনার ক্ষেত্র 1 আর নিচে লিখবো আমরা সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 6। এই হচ্ছে আমাদের সম্ভাবনা। আচ্ছা, যদি প্রশ্নটা আমাদের এভাবে করতো যে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত,
এখানে আমাদের দেখতে হবে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো আমরা কিভাবে দেখব? জোড় এখানে কয়টিতে আছে? এইখানে জোড় আছে, এখানে আছে এবং কি এখানে আছে। মোট 3টি লুডোতে, একটা লুডোর 3 পাশে জোড় সংখ্যা থাকে। তো এখানে অনুকূল ঘটনার ক্ষেত্র সংখ্যা হবে তাহলে এখানে আমাদের 3 আর মোট সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 6। তাহলে আমরা লিখব 6 নিচে আর উপরে দেব 3। অনুকূল ঘটনাটা লিখব উপরে আর মোট সম্ভাবনার ক্ষেত্র লিখব নিচে। এখন কাটাকাটি করলে আমরা পাবো 1/2। তার মানে অনুকূল ঘটনা বা জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে 2/1, মানে হাফ। মানে প্রতি 2বার লুডো নিক্ষেপ করলে একবার এই জোড় সংখ্যা উঠতে পারে। তো এর অর্থ এই নয় যে 2বার লুডো নিক্ষেপ করলেই যে তোমার একবার যে জোড় সংখ্যা উঠবে এমন কোনো কথা নেই, বা এখানে 6বার লুডো নিক্ষেপ করলেই যে একবার 2 উঠবে এমন কোনো কথা নেই। তবে যদি তুমি লুডোটা 6000 বার নিক্ষেপ করো, এই 6000 বারের মধ্যে 1000 বার এরকম 2 ওঠার সম্ভাবনা আছে, এবং কি এর কাছাকাছি সংখ্যা আসবে, 1000 এর খুব কাছাকাছি সংখ্যাটা অবশ্যই আসে। তো এটাই হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনাটা একটা সূত্রের উপর বেস করে তৈরি, সেটা হচ্ছে LLN, ল অফ লার্জ নাম্বার। মানে অনেক বড় সংখ্যার জন্য এই সূত্রটা কার্যকর হয়ে থাকে। তো এরপরে আমরা পরবর্তী সূত্রটা দেখি, সেটি হচ্ছে না হওয়ার সম্ভাবনা। তার আগে একটা উদাহরণ দেখে নিই। উদাহরণ হলো, একটি লুডো নিক্ষেপ করলে তাতে 2 না ওঠার সম্ভাবনা কত। আমরা এর আগে দেখছিলাম 2 উঠার সম্ভাবনা, এবার দেখবো আমরা 2 না ওঠার সম্ভাবনা। এটার জন্য সূত্র মনে না রাখলেও চলে, সম্ভাবনা বিষয়টা মনে রাখলেই না হওয়ার সম্ভাবনাটাও মনে রাখা যায়। তো একটা লুডোতে মোট 6টি অবস্থা থাকে। তো না হওয়ার সম্ভাবনার সূত্র হচ্ছে 1 - অনুকূল ঘটনার ক্ষেত্র ভাগ মোট সম্ভাবনার ক্ষেত্র। মানে সম্ভাবনার যে সূত্রটা আছে সেটার মান বের করে 1 থেকে সেটাকে মাইনাস করে দিতে হবে। তো লুডোতে 6টি অবস্থা, সেটা আমরা গত যে পার্ট ছিল সেখানে আমরা দেখে নিলাম। তো এখানে দেখো যে 2 না ওঠার সম্ভাবনা, 2 উঠার সম্ভাবনা ছিল আমাদের কত, 1/6। তাহলে না ওঠার সম্ভাবনা খুব সহজে বের করতে পারি। সেটা হচ্ছে 6টি সম্ভাবনার মধ্যে একটি হচ্ছে 2 উঠার সম্ভাবনা, আর বাকি থাকলো এখানে 6টি সম্ভাবনার মধ্যে 5টি যেগুলো হচ্ছে না ওঠার সম্ভাবনা। খুব সহজেই আমরা বের করতে পারি। আর এটা যদি আমরা এই সূত্রের মাধ্যমে বের করি তাহলে কীরকম হবে, অনুকূল ঘটনার ক্ষেত্র হচ্ছে আমাদের কত, 1, আর মোট সম্ভাবনার ক্ষেত্র 6। তাহলে সম্ভাবনা হচ্ছে আমাদের না হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে আমাদের কি না হওয়ার সম্ভাবনা 1/6। তো এটা মান দাঁড়াচ্ছে 6 - 1/6, 5/6। তো এত কষ্ট করে বের করার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা সহজেই বের করতে পারি। 6-এর মধ্যে একটি হচ্ছে সম্ভাবনা, 6-এর মধ্যে তাহলে বাকি 5টি হচ্ছে কি না হওয়ার সম্ভাবনা। তো এখন যদি বলা হয় যে 2 অথবা 3, 2 অথবা 3, অথবা কথাটা মনে করলে বুঝতে হবে 2 অথবা 3 যে কোনো একটা উঠলেই হলো, তার মানে 2টা যোগফল। 2ও আছে কয়বার, এই 6টা লুডোর 6টা মানে লুডোর 6টি ভাগের মধ্যে কয়বার 2 আছে, একবার। আর 3 আছে কয়বার, একবার। মোট 2 বার। 2 এবং 3 আছে 2 বার। তাহলে আমরা এটা লিখতে পারি 2 হচ্ছে অনুকূল ঘটনার ক্ষেত্র আর মোট সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 6। তাহলে কাটাকাটি করলে এখানে হবে 1 আর এখানে হচ্ছে আমাদের কত, 3। তাহলে এখানে 2 বা 3 উঠার সম্ভাবনা, 2 অথবা 3 উঠার সম্ভাবনা হচ্ছে 3/1। আর 3 বার নিক্ষেপ করলে একবার যদি 2 অথবা 3 উঠে তাহলে বাকি থাকে আরো কয়বার, 3/2 বার বাকি থাকে। 3/2 বার হচ্ছে আমাদের না ওঠার সম্ভাবনা। আশা করি তোমরা সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনাটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আমরা ইতিপূর্বে দেখে ফেলেছি। 38তম BCS প্রশ্ন এসেছিল, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। এখানে অথবা দ্বারা বোঝায় যে যোগফল। তো মৌলিক সংখ্যা অথবা 5-এর গুণিতক, মানে মৌলিক হোক অথবা 5-এর গুণিতক হোক, যে কোনো একটা সংখ্যা উঠলেই হলো। তাহলে অথবা দ্বারা এখানে যোগ বোঝাচ্ছে, মৌলিকের যেগুলো সংখ্যা থাকবে ওগুলা এবং 5-এর গুণিতকের সংখ্যাগুলো, এই দুইটা যোগফলই মোট যত সংখ্যা হবে সেগুলো হচ্ছে আমাদের অনুকূল সম্ভাবনার ক্ষেত্র। তো এখানে আমরা দেখি যে এখানে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা আছে মোট 11টি। তো আমরা এখানে দেখতে পারো 30 থেকে একদম 40 পর্যন্ত মোট 11টা সংখ্যা আছে। 30 থেকে 40 অনেকে বলতে পারে 10টি সংখ্যা, না, এটা শুরু হচ্ছে আমাদের 30 থেকে, তাই 30ও ধরতে হবে, শেষে 40 পর্যন্ত গুনতে হবে। মোট 11টি সংখ্যা, এই 11টি সংখ্যা হচ্ছে মোট সম্ভাবনার ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনার ক্ষেত্র 11।
এখানে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি, যা হলো 31 এবং 37। মৌলিক সংখ্যা সেগুলোই যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার 30 থেকে 40 পর্যন্ত 5 এর গুণিতক হলো 3, মানে 5 দ্বারা যেগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তো এখানে 5 দ্বারা সংখ্যা শুধু 3টা সংখ্যাকে ভাগ করা যায়, সেটা হচ্ছে 30, 35 এবং কি 40। তাহলে অনুকূল ঘটনার ক্ষেত্র দাঁড়ালো কয়টি? মৌলিক সংখ্যা 2টি আর 5 এর গুণিতক হচ্ছে 3টি, মোট হচ্ছে 5টি, আর মোট সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে 11। তাহলে আমরা নিচে লিখব মোট সম্ভাবনার ক্ষেত্র এবং উপরে লিখব আমরা অনুকূল ঘটনার ক্ষেত্র। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, যদি প্রশ্নটা এখানে সম্ভাবনা কত না বলে যদি বলা হতো না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এর অ্যান্সার বের করতাম এইভাবে, যেহেতু সম্ভাবনার ক্ষেত্র 11/5, তাহলে না হওয়ার সম্ভাবনার ক্ষেত্র হবে 11/6, কারণ এখানে 6/11 হবে। তারপরের প্রশ্নটি হলো 37 নম্বর বিসিএসে এসেছিল যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছিল মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তো এইখানে দেখো যে সপ্তাহের কথা বলা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহ, আর আমরা জানি যে এক সপ্তাহ সমান সমান হচ্ছে 7 দিন। অতএব মোট সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে আমাদের 7, মানে 7 দিনই বৃষ্টি হতে পারে। তার মধ্যে 5 দিন হয়েছে, তবে 7 দিনের যে কোনো দিনই তো বৃষ্টি হতে পারে, তাই সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে এখানে 7। অনুকূল ঘটনার ক্ষেত্র 5 দিন, যেহেতু 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে অনুকূল ঘটনার ক্ষেত্র হচ্ছে এখানে 5 দিন। তাহলে সম্ভাবনা হচ্ছে কত? 7/5, 5 দিনের মধ্যে 7 দিন হচ্ছে সম্ভাবনা। আচ্ছা, যদি আমরা বলি যে না হওয়ার সম্ভাবনা কত, ডেফিনেটলি সেটা হবে আমাদের 7/2। 7/5 দিন হওয়ার সম্ভাবনা, আর 7 বাকি থাকে আর 2 দিন, সেটি হচ্ছে না হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের একটি সূত্র মনে রাখলেই অপর সূত্রটি এমনিতেই মনে থাকবে। হওয়ার সম্ভাবনাটা আমাদের মনে রাখতে হবে, না হওয়ার সম্ভাবনা জাস্ট হওয়ার সম্ভাবনা থেকে না হওয়ার সম্ভাবনা বাদ দিলেই হয়ে গেল। 1 থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিলে না হওয়ার সম্ভাবনা চলে আসে। এরপরে আমরা 36 নম্বর বিসিএস এর প্রশ্নটা দেখি। 36 নম্বর বিসিএস এ বলা হচ্ছে একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো এই থলিতে কোনটা বল কীরকম সেটা কিন্তু আমরা জানি না, জাস্ট খালি কালারগুলো আলাদা আলাদা আছে। তো এখানে হাত ঢুকিয়ে যদি আমরা তুলি না দেখে, তাহলে সেটি দৈবভাবে সাদা হওয়ার সম্ভাবনাটা কত? তো এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি 6টি নীল বল আছে এবং 8টি আছে আমাদের কি সাদা বল এবং 10টি হচ্ছে আমাদের কালো বল। তো এখানে মোট বলের সংখ্যা কত? মোট বলের সংখ্যা হচ্ছে 24টি। তো আমরা 24 বার আমরা সেই থলি থেকে বল তুলতে পারবো। একটা একটা করে যদি তুলে রেখে দিই, তো প্রথমবার তুললেই সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? তো এই 24 বারের মধ্যে মোট কতবার সাদা উঠতে পারে? মোট 8 বার সাদা উঠতে পারে, আর বেশি কিন্তু উঠবে না, কারণ এখানে সাদা বল আছেই 8টি। যদি বলি কালো বল কয়টি উঠতে পারে, তাহলে বলবা যে 10টি, কারণ 10টি কালো বল আছে। আর যদি বলি যে নীল বল কয়বার উঠতে পারবে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কয়টি? 6 বার নীল বল উঠতে পারে 24-এর মধ্যে। তো আমাদের প্রশ্ন করা হচ্ছিল এই সাদা বল কতবার উঠতে, মানে সম্ভাবনাটা কত? তো আমাদের দেখতে পাচ্ছি যে এখানে মোট বল উঠতে পারবে কতবার? 24 বার। তার মধ্যে সাদা বল উঠবে কয়বার? 8 বার। 8 বার হচ্ছে ঘটে যাওয়া মানে অনুকূল ঘটনা, আর 24 হচ্ছে মোট সম্ভাবনার ক্ষেত্র। তাহলে অ্যান্সারটা হবে এরকম, এখানে সম্ভাবনার ক্ষেত্র 24, মাঝে সাদা বল আছে 8টি, তাহলে সাদা বল ওঠার সম্ভাবনা হচ্ছে 8/24। 8 দ্বারা ভাগ করলে এটা মান দাঁড়াবে 1/3, মানে 3 বার তুললে একবারই সাদা বল ওঠার সম্ভাবনা আছে। তবে 3 বার তুললে যে একবারই সাদা বল উঠবে এটারও কোনো নিশ্চয়তা নেই। হতে পারে এরকম যে মানে 18 বার তোলার পরে বা 16 বার তোলার পরে একটাও আমাদের সাদা বল উঠলো না, তারপর থেকে সবগুলো সাদা বল উঠা শুরু করলো, এটাও হতে পারে। তো এটা সম্ভাবনা মানেই হচ্ছে আমাদের, এটা বাস্তব নয়, এটা একটা অবাস্তব একটা ধারণা। তো যাই হোক, এইটা থেকে আমাদের প্রশ্ন চলে আসে। আচ্ছা, যদি এখন প্রশ্ন করে যে আমাদের সাদা বল না ওঠার সম্ভাবনা কত, তাহলে যেহেতু 3-1 হচ্ছে ওঠার সম্ভাবনা, তাহলে 3-2 হচ্ছে আমাদের কি না ওঠার সম্ভাবনা। 3-2 হচ্ছে আমাদের না ওঠার সম্ভাবনা। যদি এভাবে প্রশ্ন করে যে কালো বল ওঠার সম্ভাবনা কত, তাহলে আমরা লিখবো এইভাবে, 10 হচ্ছে আমাদের কালো বলের ওঠা সংখ্যা, আর 24 হচ্ছে আমাদের মোট বল সংখ্যা। মোট বল সংখ্যা হচ্ছে মোট সম্ভাবনার ক্ষেত্র, আর 10 হচ্ছে আমাদের অনুকূল সম্ভাবনার ক্ষেত্র। তাহলে 5 দ্বারা তো না 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 5
আর এটা হচ্ছে আমাদের কত 12। তাহলে অ্যান্সার এখানে দাঁড়ালো যে কালো বল উঠার সম্ভাবনা হচ্ছে 5/12। আচ্ছা না উঠার সম্ভাবনা কত, যেহেতু 12-র 5 ভাগ উঠার সম্ভাবনা, বাকি থাকলো আমাদের 7 ভাগ হচ্ছে আমাদের না উঠার সম্ভাবনা। আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আমরা আরও একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।